শুরুতেই আবু রশিদের কাছে যেতে চাই। আমরা এখনো কেন আসলে এত বছর পরেও একটা ধোঁয়াশার মধ্যে আসলে থেকে গেছি, বা জনগণ কেন এখনো আসল সত্যটা জানে না? সরকারের চেষ্টার কমতি ছিল কিনা, এবং বিএনপি আসলে সেই ব্যাপারে কি পরিকল্পনা করছে? জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়ার ব্যাপারটা তো অনেক দিন হয়ে গেছে। সে সময় এটার বিচার কিন্তু হয়েছিল সেনা আইনে, কারণ সেটা হয়েছিল মিউটিনি, মানে সেনা বিদ্রোহের জন্য। এটা হত্যাকাণ্ডের জন্য বিচার হয়নি। যেমন শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, সেটাও একটা সেনা বিদ্রোহ ছিল, কিন্তু সেটাকে পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এটাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করে। তো এই কারণেই আপনার জনগণ হত্যাকাণ্ডের বিষয়গুলোতে কে কি জড়িত বা বিষয়গুলো কিছুটা হলেও জানতে পেরেছিল। তো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারেনি, কারণ এটা হত্যা মামলাতে বিচার হয়নি। একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু সেই মামলাটাও আপনার তদন্ত রিপোর্ট দেওয়ার 177 বার এটা পিছিয়েছে। তারপরে এটাকে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কিন্তু হত্যা মামলা কিন্তু তামাদি হয় না, সেটা থাকে। এখন যেহেতু হত্যা মামলা এটাতে বিচার হয়নি, এটা সেনা আইনে হয়েছে, সুতরাং নথিপত্র সমস্ত কিছু হচ্ছে এগুলো গোপনীয় হিসাবে বিবেচনা করা হয় যখন সেনাবাহিনী এটা করে। ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে করা হয়েছিল। এ কারণেই বাংলাদেশের জনগণ এটা পুরোটা কিছু জানতে পারেনি। জেনারেল এরশাদ যখন ছিলেন, মানে আপনার জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়ার পর, তখন তো অস্থায়ী রাষ্ট্রপতি হলেন বিচারপতি আব্দুস সাত্তার। সে সময়ে আপনার একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল নাম কাওয়াস্তে। এখন মজার ব্যাপার হচ্ছে এই শ্বেতপত্রটাও আবার 3 বার পরিবর্তন করা হয়, মানে সংশোধন করা হয়, যে আপনি না এটা ভুল হয়েছে, আবার এটা ঠিক করি, এইভাবে 3 বার করা হয়েছে। এবং সেই শ্বেতপত্রটাও কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন করেনি, তার কারণ এখানে অনেকগুলো বিষয় বিতর্কিত ছিল এবং রহস্য ঘেরা ছিল। যেমন মেজর জেনারেল মঞ্জুর, যাকে প্রধান হত্যাকারী বা পরিকল্পনাকারী বলা হয়, তাকে সে সময়ে মানে ধরে আনার পর আপনার সেনা প্রশাসন, মানে জেনারেল এরশাদ সেনাবাহিনী প্রধান ছিলেন, সেখান থেকে বলা হচ্ছিল যে উত্তেজিত সৈনিকরা তাকে মেরে ফেলেছে। কিন্তু পরবর্তীতে যেমন আমি যখন দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছি, আমি এই সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের ইন্টারভিউ নিতে গিয়ে বা বিভিন্ন জনের কাছ থেকে, সংশ্লিষ্ট জনের কাছ থেকে যতটুকু জেনেছি, যে তাকে কিন্তু আপনার সৈনিকরা হত্যা করেনি। তাকে গ্রেপ্তার করে আনার পরে যে রুমটাতে রাখা হয়েছিল, ঢাকা থেকে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়েছিল, তিনি তাকে গিয়ে বাথরুমে নিয়ে যেয়ে মাথায় গুলি করে মেরে ফেলেছিলেন। আচ্ছা, এটা পরবর্তীতে মানে রেফারেন্স হিসাবে এসছে। সে সময় চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন জিয়াউদ্দিন চৌধুরী, উনি এখনো বেঁচে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান, দ্য আফটারম্যাথ। এই বইটার মধ্যে উনি আর না পেরে মানে সহ্য করতে পারেননি, কেন উনি দেখেছেন, উনি এই ঘটনাটা বলে দিয়েছেন যে ওনাকে একজন অফিসার এসে গুলি করে হত্যা করেছে। এখন যে মূল আসামি, মানে জেনারেল মঞ্জুর, উনি পালিয়ে যাচ্ছিলেন, তাকে পুলিশ ধরেছে, ধরে থানায় নিয়ে আসছে। থানায় নিয়ে আসার পরে উনি বলছিলেন যে আমাকে পুলিশের কাছে রাখেন, সেনাবাহিনীর কাছে দিবেন না। কিন্তু তখন জেনারেল এরশাদের নির্দেশে বা সেনা কর্তৃপক্ষের নির্দেশে তাকে সেনাবাহিনী তুলে নিয়ে চলে যায়। এতে কি হয়, যে পুরো বিষয়টা মিউটিনি বা এই যে বিদ্রোহের জন্য বিচারটা হয়, আবার জেনারেল মঞ্জুরও নিহত হন। তার মানে কিছু লুকোছাপা করা হয়েছে, এটা আমরা সভাপতি বলতে পারি। আর 29 জন টোটাল জড়িত থাকার একটা বিষয় এসেছিল, তার মধ্যে আপনার 18 জনের বিচার হয়েছে, 12 জনের ফাঁসি হয়েছে, আর 5 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আর মূল যিনি জেনারেল জিয়াউর রহমানকে গুলি করেছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মতি এবং আরেকজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, যারা পালিয়ে যাওয়ার সময় আপনার গোলাগুলিতে নিহত হয়েছিলেন, মানে প্রতিপক্ষ অন্য সেনা মানে সদস্যদের সাথে, তাদেরকে কিন্তু বিচার করা হয়নি, তার কারণ তারা তো মারা গেছেন অলরেডি। এখন এই যে মোজাফর সাহেবকে যে ধরলো, এই মোজাফর সাহেব কিন্তু টিমের মধ্যে ছিলেন, এই পরিকল্পনাকারীর মধ্যে ছিলেন। উনি রক্ষী বাহিনীর একজন অফিসার ছিলেন, তারপরে সেনাবাহিনীতে এসছেন। উনি জেনারেল মঞ্জুরের ঘনিষ্ঠ ছিলেন এবং মিটিংগুলোতে উনি থাকতেন। এবং উনি আরেকজন অফিসার, মানে এখন যেটা বলা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি, যে আমাদের মিডিয়াতে ওনাকে ধরার পরে বলা হচ্ছিল যে ওনার হত্যাকারী বা পরিকল্পনাকারীদের মধ্যে একমাত্র জীবিত মেজর মোজাফর। এই তথ্যটা কিন্তু ঠিক নয়। তার কারণ আরেকজন অফিসার ছিলেন, তার নাম হচ্ছে মেজর মঈন। তো মেজর মঈনও এই চক্রের মধ্যে ছিলেন, কিন্তু মেজর মঈন আর মেজর মোজাফর এই দুজনই ভারতে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে মেজর মঈন বাংলাদেশে একবার এসেছিলেন, এসে আত্মসমর্পণ করেছিলেন। করার পরে তার কিন্তু হত্যাকাণ্ড বা অন্য কোনো কিছু নিয়ে বিচার হয়নি, তার বিচার হয়েছে ডেজার্শনের জন্য, মানে এটাকে বলা হয় পালিয়ে যাওয়ার জন্য। সেনা আইনে 1 বছর মাত্র সাজা হয়েছিল। তারপরে আবার উনি চলে যান কানাডায়, উনি এখনো কানাডায় আছেন। তো কানাডায় উনি আছেন, এই দুজন বেঁচে আছেন। তাই ওনাকে তো আর আপনি আনতে পারবেন না কানাডা থেকে, কানাডার সরকার এরকম লোকজনকে দেয় না। শেখ মুজিবুর রহমানের হত্যাকারীও একজন কানাডায় বসে আছেন, তাকে কখনো তারা ফেরত দেয়নি।
তাহলে মেজর মোজাফফরকে আপনি ধরতে পারলেন। এখন মেজর মোজাফফরকে ধরার ব্যাপারে আপনার আগে কি হয়েছে না হয়েছে, ধরেন এই বিতর্ক বা কোথায় কি হলো না হলো, সেগুলোকে যদি আমরা ধর্তব্যে নিয়েও, তারপরে যেটা বড় ব্যাপার হচ্ছে যে এই প্রথম আমরা ৪৫ বছর পরে একটা সুযোগ পেয়েছি, এরপরে তো আর এই সুযোগটা থাকবে না। তার কারণ উনি ৭৭-৭৮ বছর বয়সী। এনাকে যদি আমরা সামনে রেখে তদন্ত করে জিনিসগুলোকে আবার বের করতে পারি, মিসিং লিঙ্কগুলোকে জোড়া লাগাতে পারি, তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে যে এই প্রশ্নটা আপনি সত্যটা করেছেন জানার। যে এই ধোঁয়াশাটা হয়তো কেটে যেতে পারে। তবে এখানেও একটা কথা আছে, সেটা হচ্ছে আবারও যদি এনাকে আপনি ডেজার্শনের কেসে বা মিউটিনির কেসে, মানে বিদ্রোহের কেসে আবার আপনি সেনা আইনে বিচার করেন, তাহলে কিন্তু এটা আবার ওই বদ্ধ পরিবেশেই থেকে বর্তমান যাবে। সরকার নিশ্চয়ই তা করবে না। এখন যদি এটাকে আবার আপনি হত্যা মামলা দায়ের করেন, এটা বিএনপি করতে পারে, জেনারেল জিয়ার পরিবার করতে পারে, বা যে কোনো নাগরিক করতে পারে। যদি এটা করেন এবং একটা স্বাধীন তদন্ত কমিশন করেন, তাহলে একমাত্র সম্ভাবনা আছে এবং এই বিষয়টার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার। আপনার কাছে আমরা আরো একবার আসবো। এই মুহূর্তে আমরা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালের কাছে যেতে চাই। আপনার আসলে কি মনে হয় এই ব্যাপারে, আপনার অনুসন্ধান কি? বিএনপি কিন্তু আগেও একবার ক্ষমতায় এসেছিল, কিন্তু এটার কোনো হেরফের তখনও হয়নি, এবং সেই সময় জেনারেল মঞ্জুরকে যেভাবে তড়িঘড়ি করে বিচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে, সেটা কতটা সঠিক ছিল? কোনো কিছু আড়াল করার উদ্দেশ্য ছিল কিনা? আপনাকে ধন্যবাদ। আজকের সহযোগী আলোচক রুশদ ভাই খুব চমৎকার ভাবে অনেক ব্যাখ্যা করেছেন। আমরা যে বিষয়টার দিকে গুরুত্ব দিব, এটা একটা অপূর্ব সুযোগ আমাদের সামনে রয়েছে। এখন কিছু মৌলিক প্রশ্ন তো থাকবেই। এই বিষয়টাকে ঐতিহাসিকভাবে নিষ্পত্তি করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই দায়টা কিন্তু সরকারের উপরেই করতে হবে, কোনো সন্দেহ নেই। অনেকগুলি প্রশ্ন জিয়াউর রহমান হত্যার পরে উদ্ভূত হয়েছিল, যেমন অলরেডি রুশ ভাই বলেছেন যে জিয়াউল মঞ্জুরকে যখন ধরা হয় ফটিকছড়িতে, তারপরে তিনি বারবার উনি আবেদন করছিলেন তাকে যেন পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়। এটাকে মানে তার কথা না শুনে, বলতে গেলে মোটামুটি আর্মির একটি টিম তাকে ওখান থেকে ধরে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে আসে এবং তাকে পরিকল্পিত হত্যা করা হয়। এবং পরবর্তীতে এটার বড় সুবিধাভোগী হচ্ছে জার্নালিস্টরা, কোনো সন্দেহ নেই। এবং এর পরে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে যতবারই রাজনৈতিক সরকারগুলি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু শেখ মুজিব হত্যাকাণ্ডের ব্যাপারে মানে একটা গা ছাড়াটা ভাব দেখিয়েছে। একই ধরনের আচরণ করেছে বিএনপি। বিএনপি যখন পরবর্তীতে ক্ষমতায় আসলো জিয়া রহমান জিয়া রহমান হত্যার পরে, তখনই তার উচিত ছিল এটার একদম চুলচেরা একদম নিষ্পত্তি করা, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। যে এখন দেখুন, যতদিন আপনার জার্নালিস্ট ক্ষমতার বাইরে ছিলেন এবং রাজনীতি করেছেন, আওয়ামী লীগ এবং বিএনপি উভয় সরকার বা উভয় রাজনৈতিক দল পরিকল্পিতভাবে এরশাদকে ক্যাপিটালাইজ করেছে। যখনই এরশাদকে ডানবাম করার চেষ্টা করেছেন, তখন মঞ্জুর হত্যা মামলার, যেহেতু উনি নাম্বার 1 আসামি ছিলেন, তাকে বারবার এটাকে দিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে ক্যাপিটালাইজ করা হয়েছে। এরপরে আসেন জিয়াউর রহমান হত্যার পরে বিচারপতি সাত্তার এবং পরবর্তীতে বিএনপি সরকারই তো ক্ষমতায় থাকলো, তখন তড়িঘড়ি করে যে লোকগুলির ব্যাপারে বিচার কার্য সম্পূর্ণ হলো, এটা আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী হলো। এটা হলো মিউটিনি অ্যান্ড ইনসাবঅর্ডিনেশন আর্টিকেল 31 অনুযায়ী। ওকে, এটা ডিটেইল কভার করা যেতে পারে। এখন উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সামনে দুইটা অপশন আছে। আমরা এর আগের বার একটা আলোচনা করেছিলাম রুশ ভাই সহ একটা অনুষ্ঠানে, বোধহয় 71-এ। তো সেখানে মানে টেলিভিশন, 71 টেলিভিশনে, সেখানে দেখাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কোন একটা আঞ্চলিক অনুষ্ঠানে বা কোন একটা প্রোগ্রামে বলছিলেন যে প্রচলিত নিয়মে তার সাথে যারা ছিল তাদের যেরকম বিচার হয়েছে সেভাবেই বিচার করা সম্ভব। আমরা সেখানেই গুরুত্বের সাথে বলতে চাই যে এটা দুই পদ্ধতিতে নিষ্পত্তি করা যেতে পারে। এক হচ্ছে আর্মি অ্যাক্টের মাধ্যমে তার সাথে যারা সহযোগী ছিল তাদের যেরকম বিচার হচ্ছে সেটা, অথবা নতুন করে এটা হত্যা মামলা করে এটা পেনাল কোডের আন্ডারে করা যেতে পারে। এখন এখানে যে ঐতিহাসিক কিছু অমীমাংসিত বিষয় থেকে গেল, এই বিষয়গুলি নিষ্পত্তি করার ক্ষেত্রে এই যে ধৃত মেজর মোজাফফর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী এবং আসামি। সুতরাং তার এই বিষয়টা যদি যথাযথভাবে হ্যান্ডেল করতে না পারি, তাহলে এই যে অমীমাংসিত প্রশ্ন যেগুলি আছে এগুলি কিন্তু আর কোনোদিনই মীমাংসা করার সুযোগ পাওয়া মীমাংসিত হবে না। দেখুন, আপনার কার্ল মার্কস একটা কথা বলেছেন, হিস্ট্রি যখন রিপিট করে তখন এটা খুব ব্রুটাল হয়, সেকেন্ড টাইম যখন রিপিট হয় তখন এটা কিন্তু ফার্স্ট খুব প্রহসনের পর্যায়ে চলে যায়। সুতরাং এখানে একবার যাদেরকে আমরা বিচার করেছি বা যারা এখন জীবিত আছে বা পলাতক আছে, এখন আমি শুনতে পাচ্ছি যে 2-4 জন আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, গোয়েন্দা সংস্থার কাছে বা সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে
তাছাড়া তাকে ধরা কিভাবে সম্ভব হলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন, কেন দেশে আসলেন, এত বড় সাহস কেন দেখালেন, এই বিষয়গুলো কিন্তু অনেক বড় বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। তো এই বিষয়গুলিকে নিষ্পত্তি করার জন্য এখন বিএনপি সরকারের জন্য সেই ম্যান্ডেট, সেই সুযোগ, সেই সুবিধা, সেই প্রশাসনিক সকল ধরনের ব্যবস্থা তাদের হাতে আছে। সুতরাং এখন আমরা যেটা মনে করি, এর আগেও আলোচনা করেছি, একটা নিরপেক্ষ তদন্ত কমিশন হওয়া উচিত এবং সেই তদন্ত কমিশনের সামরিক, অসামরিক, ইতিহাসবেত্তা, সাইকোলজিস্ট, মানে সব ধরনের অভিজ্ঞ মানুষকে নিয়ে, সে তো একটা রিসার্চের অংশ, পুরা জাতির অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে নিয়ে রিসার্চ করার মতো একটা ব্যাপার দাঁড়িয়েছে। সুতরাং এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারপরে আইনি কাঠামো অনুযায়ী এমনভাবে বিচারটা নিষ্পত্তি করতে হবে যেন ভবিষ্যতে আর কোনোদিন প্রশ্ন না ওঠে যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল। এখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি বাইরের কোনো শক্তি থাকে, মানে অসামরিক কোনো শক্তি থাকে, কোনো ভেস্টেড গ্রুপ থাকে, এটা আপনি আর্মি অ্যাক্ট 19 মানে কিভাবে আর্মি অ্যাক্ট 1952 আপনি কভার করবেন? আর্মি অ্যাক্ট তো বাইরে কোনো জুরিসডিকশন নাই। তৃতীয় কোনো শক্তি থাকে, বাইরে কোনো শক্তি থাকে, কোনো ষড়যন্ত্রকারী থাকে, এটা আপনি আর্মি একটা কোনোদিনই পারবে না। সুতরাং আমাদের সাজেশন যেটা, আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হচ্ছি যে আমরা আলোচকরা, আমরা বলছি যে আলোচক যারা আমরা আলোচনা করছি তারা এই বিষয়টা এভাবে বলছি যে একটা শক্তিশালী, নিরপেক্ষ, নির্মোহ কমিশন গঠন করা উচিত, সব ওয়ার্কসটা মানে যারা যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে। তারপরে এখন আমরা শুনতে পারলাম যে মেজর মোজাফফরকে প্রথমে চট্টগ্রামে পাঠানো হয়েছে, আর্মি একটা অনুযায়ী যেখানে ঘটনা ঘটেছে সেখানে তাকে পাঠানো হবে, এইটাই যথাযথ। আবার এখন শুনতে পাচ্ছি যে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সুতরাং যেখানে থাক না কেন আর্মির কাস্টডিতে যেহেতু আছে, অত্যন্ত নিরাপদে সে থাকবে এবং তার প্রতি কোনো ধরনের মানে অন্যায় আচরণ করা হবে না, এটা নিশ্চিত। তাকে ততদিন পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে যতদিন পর্যন্ত আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি সশস্ত্র বাহিনীর একজন সাবেক সদস্য হিসাবে বা একজন কর্মকর্তা হিসেবে আমার কাছে এটা খুবই কষ্টকর মনে হয় যে আমাদের দুইজন রাষ্ট্রপ্রধান ছিলেন সেনাবাহিনীর এবং তাদেরকে হত্যা করেছে সেনাবাহিনীর, আমরা বলি বিশৃঙ্খল কিছু কর্মকর্তা, যেই হোক না কেন, দায় দায়িত্বটা পরিষ্কার করতে হবে। এটা যদি পরিষ্কার আমরা করি তাহলে এটা সেনাবাহিনীর জন্য, ইমেজের জন্য গুরুত্বপূর্ণ, জাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বড় কথা যে বিএনপি এখন এমন একটা সুবিধাজনক অবস্থান আছে, আপনি মানে সমস্ত ধরনের যে কোনো পদ্ধতি, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই বিচার কার্যটাকে আমরা নিষ্পত্তি করতে পারি, এবং সেইটাই হওয়া উচিত এখন রাইট অ্যাপ্রোচ। চিন্তা করুন মাননীয় প্রধানমন্ত্রীর কথা। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আপনার কাছে আসবো। হত্যাকাণ্ড সে কি চাইবে না, তিনি কি চাইবেন না? জি নিশ্চয়ই। আমরা এবার একটু শাহিন চৌধুরীর কাছে যাই। গবেষকদের মধ্যে ধোঁয়াশাটা কোন কারণে, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, এবং বিএনপি পূর্বের মেয়াদেও কেন আসলে এই নিয়ে কোনো শ্বেতপত্র বা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সত্যটা উন্মোচন করার চেষ্টা করেনি বা আমরা দেখতে পাইনি কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলের দর্শকদের, ধন্যবাদ আমার দুই সহ আলোচককে ধন্যবাদ। আপনার এই প্রশ্ন সরাসরি জবাব দেওয়ার আগে আমি একটু বিহাইন্ড দ্য সিন যেতে চাই, কারণটা ওনারা দুজন টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কথা বলেছেন, যেহেতু ওনারা সেনাবাহিনীতে আগে ছিলেন সেই কারণে। কিন্তু আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। সবচেয়ে দুঃখজনক হলো যে এই বিগত ৪৫ বছরে বিএনপি কিন্তু ৩বার ক্ষমতায় আসছে, ৩বার ক্ষমতায় আসছে, কিন্তু এই বিচারটার উদ্যোগ নেওয়া হয়নি। এটা খুব দুঃখজনক। আজকে কেন হলো যে ঘটনাক্রমে মেজর মোজাফফর ধরা পড়েছে, সেই কারণে তো এই বিষয়টা সামনে আসলো, নাহলে কিন্তু এটা তামাদি হয়ে গেছে, এটার আলোচনার মধ্যেই নেই। অথচ এত বড় একটি হত্যাকাণ্ড, জিয়াউর রহমান কেন হত্যা হয়েছিলেন আমরা তো তখন অনেক কিছু জানি না। জিয়াউর রহমান হত্যা হয়েছিলেন যে জেনারেল এরশাদকে যখন সেনাবাহিনীর প্রধান করা হলো, তিনি স্বাধীনতা বিরোধী অফিসার হিসেবে খ্যাত, তাকে সেনাবাহিনী প্রধান করার কারণে জেনারেল মঞ্জুর সহ মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসাররা সংক্ষুব্ধ হলেন। সেই বিদ্রোহের জেরেই কিন্তু জিয়াউর রহমান নিহত হন। কিন্তু জিয়াউর রহমান নিহত হওয়ার বেনিফিটেড কে? জেনারেল এরশাদ। এবং জিয়াউর রহমানের বিচারটা কেন হয়নি? জেনারেল এরশাদের কারণে। আজকে যদি এই মেজর মোজাফফর সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ব্যক্তি, এর মাধ্যমেই পুরো রহস্যটা বেরোবে এবং অনেককে মরণোত্তর বিচার করতে হবে, এমনকি হয়তো জেনারেল এরশাদেরও করা লাগবে। কারণ আমি তখন আপনি জিয়াউর রহমান হত্যার পরে যখন মেজর মঞ্জুর ধরা পড়লো, জেনারেল মঞ্জুর ধরা পড়লো, তাকে রুশ ভাই কিছুটা বলেছে যে রুশ ভাই পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু সে কীভাবে নিহত হলেন। ওই সময় ওই রাউজান থানার ওসি ছিলেন গোলাম কুদ্দুস, আপনারা অনেকেই জানেন, হয়তো জানেন না। এই গোলাম কুদ্দুস এই পুরো ঘটনা জানতেন এবং গোলাম কুদ্দুসকে এরশাদ পুরস্কৃত করেছে। গোলাম কুদ্দুসকে পরে টাকা দিয়েছে, ব্যবসায়ী বানিয়েছে, ব্যাংক লোন দিয়েছে, তিনি বিজিএম এর প্রেসিডেন্টও হয়েছিলেন। এরশাদের সেই কারণ মঞ্জুরকে হত্যা করা হয়েছে কেন? হত্যার আলামত শেষ করে দেওয়ার জন্য। কারণ মঞ্জুরকে যদি কোর্টে নেওয়া হতো তাহলে এই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যে জেনারেল এরশাদ জড়িত সেটা প্রকাশ হয়ে যেত।
কারণ এরশাদ কিন্তু এক ঢিলে 3 পাখি মেরেছেন। কিভাবে? তিনি তাকে যে জিয়াউর রহমান সেনাবাহিনী প্রদান করলেন, করে তিনি সেনাবাহিনীর একটি গ্রুপের মানে রোশানলে পড়লেন, সেই বেঈমান সেই জিয়াউর রহমানকেই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত। এবং জিয়াউর রহমানকে হত্যা করার পরে হত্যা যাতে বিচার না হয়, যাতে আলামত না থাকে, সেজন্য জেনারেল মঞ্জুরকে হত্যা করা হলো। এবং জেনারেল মঞ্জুরকে হত্যা করার কারণে কার্যত এই বিচার আর হলো না। এমনকি ওই সময় সেনা আইনে যে বিচার হয়েছে, রুদ ভাই বলেছেন যে 12 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু পক্ষপাতিত্ব ছিল। সেখানেও সুপরিকল্পিতভাবে এরশাদ মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসারকে অনেকে ফাঁসিয়ে দিয়েছেন এবং তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন। এবং এই সাংঘাতিক একটা ব্যাপার, এবং পুরো জিনিসটা ধামাচাপা পড়ে আছে। এবং এই মঞ্জুর হত্যারও কিন্তু বিচার হয়নি আজকে পর্যন্ত। মঞ্জুর হত্যার ওটার 1 নম্বর আসামি কিন্তু এরশাদ, সেই হত্যারও কিন্তু বিচার হয়নি। বিগত বিএনপি এবং আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল, এরশাদকে তাদের পকেটে রাখার জন্য, এরশাদকে তাদের গ্রিবে রাখার জন্য, যখনই এরশাদ আওয়ামী লীগের বিপক্ষে যেতে চাইতেন বা তারা ওই অস্ত্রটা ব্যবহার করতেন, মঞ্জুর হত্যা মামলা চাঙ্গা হতো, আবার এরশাদ থলের বিড়ালের মতো ফিরে আসতেন। এই কারণে মঞ্জুর হত্যারও বিচার হলো না। আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, আজকে এই মুজাফফর, আমি মনে করি মুজাফফরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত, সর্বোচ্চ প্রয়োজনে তাকে রাজসাক্ষী করা যেতে পারে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য বের হতে হবে এবং তিনি সব জানেন। রুশভাই বলেছে যে এই মুজাফফর জেনারেল মনসুরের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। পরিকল্পনা কোথায়, কিভাবে হামলা করা হবে, চট্টগ্রাম সার্কিট হাউসে যেদিন হামলাটা হলো, সবকিছু তিনি ডাইরেক্ট গুলি করেছেন কি করেন নাই, দ্যাটস ইম্যাটেরিয়াল, কিন্তু তিনি সব জানেন। এই জানা লোকটাই দরকার এই বিচারটাকে পুনরুজ্জীবিত করার জন্য। সুতরাং আমি মনে করি যে তাকে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে যে স্পটে নেওয়া হচ্ছে, সব ঠিক আছে এবং এটা এখনই জাতির সামনে প্রকাশ করতে হবে, নট দ্যাট, আমরা সেটাও চাই না। কিন্তু এই মুজাফফরকে ব্যবহার করে জিয়া হত্যার প্রকৃত রহস্য জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের চিত্রিত করা দরকার, প্রয়োজনে মরণোত্তর বিচার করা দরকার। এটা খুব জরুরি আমি মনে করি। সেই কারণে সেই সুযোগটা আমি মনে করি এখন যে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি 2/3 মেজরিটি আছে, বিএনপি ইচ্ছা করলে এখন সবকিছু করতে পারে, সেই সুযোগটা তারা কাজে লাগাবে এবং জিয়াউর রহমানের সন্তান হিসাবে এটা আমি মনে করি দায়িত্ব, তারেক রহমান সাহেবের এটা দায়িত্ব যে তার বাবার হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করা এবং জাতির সামনে এটা জানানো, জাতিকে জানানো, এটা জাতি জানতে চায়। কারণ জিয়াউর রহমান। ধন্যবাদ আপনাকে শাহিন চৌধুরী। আমরা আবু রশিদের কাছে যাব। আমরা আজকে যে বিষয় আসলে নির্ধারণ করেছি এটাতে আসলে বিশদ আলোচনার আমাদের যে সময় আছে সেটি আসলে যথেষ্ট নয় আলোচনার জন্য। আপনাদের 3 জনের কথা থেকে আমি যেটি পিক করেছি সেটা হচ্ছে যে অনেক তথ্য বা সংবেদনশীল তথ্য হয়তো সরকারের কাছে আছে যেটা এখনো ডিক্লাসিফাইড করা হচ্ছে না বা হয়নি। তো সেই জায়গা থেকে আমরা কি কাউকে ওইভাবে দোষারোপ করতে পারি কিনা বা বলতে পারি কিনা যে কে বেনিফিটেড হয়েছে, কে হয়নি বা কোন দিকে যাচ্ছে? তথ্য আছে কি না সেটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না। তার কারণ হচ্ছে যে আমি আগেই বলেছি যে যেহেতু এটা সেনা আইনে বিচার হয়েছে, সেনা সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী এই ধরনের জিনিসগুলো, কোর্ট মার্শালের জিনিসগুলো সাধারণত ওভাবে প্রকাশ করে না। তবে সিনিয়র অফিসার যারা এখনো বেঁচে আছেন, যেমন জেনারেল জামিল ডি হাসান, গতকালকেও আমি ওনার সাথে একটা টকশোতে ছিলাম। জামিল ডি হাসান স্যার আমার জার্নালের সাথে যুক্ত, তো উনি একটা পোস্ট দিয়েছেন নিজে, সুতরাং ওনার পোস্টটা আমি পড়ে শোনাই যে জিয়া মঞ্জুর হত্যার বিচার হয়নি, বিচার হয়েছে সেনা বিদ্রোহের, 12 জনের ফাঁসি, অন্যদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, নথিপত্র ধ্বংস করা হয়েছে। এটা জেনারেল জামিল ডি হাসান বীর প্রতীকের পোস্ট, আমার না। সুতরাং আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে ওনার জানা মতে এ ধরনের নথিপত্রগুলো জেনারেল এরশাদের সময় অনেক কিছুই তথ্য প্রমাণ নষ্ট করে যাওয়া হয়েছে। এখন আমরা কিন্তু এটা সঠিকভাবে বলতে পারবো না, কারণ ওনারা সিনিয়র অফিসার তখন ছিলেন, আমি সেনাবাহিনীতে গিয়েছি 85 সালে, সুতরাং ওনারা বলতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা থাকুক বা না থাকুক, তখন কি হয়েছে না হয়েছে ওটা তো সেনা বিদ্রোহ আইনে বিচার হয়েছে। এখন এই জিনিসটাকে আরও কয়েকজন বেঁচে আছেন, যেমন ওই বিচারের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন সেনা ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের, উনি হচ্ছেন মেজর জেনারেল আমসা আমিন, উনি একজন মুক্তিযোদ্ধা, ফুলজারহাট ক্যাডেট কলেজের, উনি বেঁচে আছেন। তো ওনার কাছ থেকে সহায়তা নিতে পারেন সরকার। তারপরে যারা ডিফেন্ডিং অফিসার ছিলেন, এই যে যারা মানে আসামি ছিলেন, তাদের ডিফেন্ডিং অফিসার 3 জন ছিলেন। একজন ছিলেন মেজর জেনারেল আইনউদ্দিন বীর প্রতীক, উনি মারা গেছেন। মেজর জেনারেল আনোয়ার, উনি মারা গেছেন, কিন্তু আরেকজন বেঁচে আছেন, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বেঁচে আছেন। তারপরে সে সময় আপনার সেনা সদর দপ্তরে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন, ধরেন ডিরেক্টর মিলিটারি অপারেশনস বা ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, এরকম অনেকে বেঁচে থাকার মানে সম্ভাবনা আছে। সুতরাং সিনিয়র অফিসারদের একটা বড় অংশ কিন্তু এখনো আছেন, সুযোগটা আছেন যে তাদের কাছ থেকে এই পিস এন্ড বিটগুলো নিয়ে জোড়া লাগিয়ে যে
এগুলাকে ঠিক করা। এমনও হতে পারে যে মেজর মোজাফফর হয়তো নিজেকে বাঁচার জন্য বা কাহিনীকে অন্যদিকে ঘোরানোর জন্য উনি কিছু গালগল্প ফেদে বসতে পারেন, কারণ ৪৫ বছর পরে তো অনেক কিছু হারিয়ে যায়, মানুষের মনে করতে পারে না। আর এখন যারা তদন্ত করবেন এরা হচ্ছে অনেক জুনিয়র, মানে অনেক মানে যুবক, মানে ওই সময় তো এদের অনেকের জন্মই হয়নি আর কি। হ্যাঁ, সুতরাং তারা হয়তো অনেক কিছু জানবেন না। তো এরকম উনি চেষ্টা করতে পারেন, কিন্তু এই যে অনেক অফিসার যে যারা আছেন এই অফিসারদের সহায়তা নিয়ে বা অনেক সিভিলিয়ান ও মানে সিনিয়র রাজনীতিবিদও এখনো বেঁচে আছেন, তাদের সহায়তা নিয়ে এই জিনিসগুলোকে আবার ঘুরে দেখা যেতে পারে যে কোন জায়গা পর্যন্ত কিভাবে মেলানো যায়, একটা চেষ্টা হতে পারে। এখন আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, শামীম ব্রিগেডিয়ার শামীম একটা জিনিস বলছিল যে এর মধ্যে অন্য কোনো জায়গার কোনো কিছু হাত আছে কিনা। হ্যাঁ, যে আমি এখানে আসতে চাচ্ছিলাম, অন্য দেশের কথা কিন্তু আমরা প্রায় শুনে থাকি যে বাইরে থেকে হয়েছে, হ্যাঁ, এই ব্যাপারে কি মনে করেন? অবশ্যই হাত আছে। তার কারণ হচ্ছে যে যদিও শাহিন ভাই বলেছেন যে জেনারেল এরশাদের মানে যেহেতু উনি পাকিস্তান ফেরত অফিসার ছিলেন, জেনারেল এরশাদের আমি মানে দৈনিকে থাকতে জাতীয় পার্টির বিট করতাম 5.5 বছর, সুতরাং আমি জেনারেল এরশাদকে ভালোভাবেই চিনি। তো জেনারেল এরশাদকে ওই সময় এই ধরনের সিনিয়র অফিসাররা কেউ পছন্দ করতো না, সত্য কথা। ক্ষোভ ছিল ওনার প্রতি যে জেনারেল জিয়া কেন ওনাকে সেনাপ্রধান বানালেন, কিন্তু আসলে মূলত এই ক্ষোভটাই যে এক কারণ তা না, একটা মাত্র কারণ তা না, এখানে মানে কৌশলগত অনেক কিছু ব্যাপার ছিল। জেনারেল জিয়া যখন ক্ষমতা এসছেন বা দেশের দায়িত্ব নিয়েছেন তখন বাংলাদেশকে উনি বের করে নিয়ে এসেছিলেন রুশ ভারতীয় অক্ষের কাছ থেকে। হ্যাঁ, এনে উনি চীনের সাথে সামরিক সহযোগিতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুসলিম বিশ্বের সাথে এই সহযোগিতাগুলো বাড়িয়ে দিয়েছিলেন। সুতরাং এই রুশ ভারত অক্ষ শক্তি যারা বাংলাদেশকে একটি স্যাটেলাইট রাষ্ট্র বানাতে চেয়েছিল সেটা ব্যর্থ হয়ে যায়। সুতরাং তারা এখানে অনেক কিছুই করে। এখানে অনেক বই আছে, যেমন ভারতীয় সাংবাদিক অশোক রায়নার লেখা ইনসাইড দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস, মানে ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়। এই বইটা 1993 সালে আমিও অনুবাদ করি। এটাকে বলা হয় ভারতীয় মানে গুপ্তচর সংস্থা নিয়ে প্রথম এবং সবচেয়ে অথেন্টিক একটা বই, ভারতীয়দের লেখা। এটার মধ্যেও কিছু উল্লেখ আছে যে তারা কিভাবে জেনারেল জিয়াকে ভারতীয় গোয়েন্দা সংস্থা হত্যা করলো, ইন্দিরা গান্ধী কিভাবে নির্দেশ দিলেন। এই রিপোর্টের সূত্র ধরে তারপরে ভারতীয় পত্রিকা আনন্দবাজার, স্টেটসম্যান, টেলিগ্রাফ অনেক রিপোর্ট করেছে। সেগুলো আমরাও সাংবাদিকতা করার সময় দৈনিক পত্রিকায় আমরাও রিপ্রোডিউস করেছি, আমাদের সিনিয়ররা তো করেছেনই, তারা এগুলা করেছেন। এছাড়া দেখেন যে এই যে মেজর মোজাফফর আর মঈন পালিয়ে গেল, এরা পালিয়ে গেল কোথায়? ভারতে। আচ্ছা, ভারতে গিয়ে উনি নাম ধারণ করলেন বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি। এখন বিপ্লব সরকার আর জয় ব্যানার্জি নাম ধারণ করলেন, সেই দেশের পাসপোর্ট নিলেন, পাসপোর্ট নিয়ে উনি কাতার, মধ্যপ্রাচ্য ঘুরে বেড়ালেন। তারপরে আবার উনি ব্যাংককেও গিয়েছিলেন। সেখানে তখন আমাদের রাষ্ট্রদূত ছিলেন 1989 থেকে 1993 পর্যন্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম, একজন নামকরা মুক্তিযোদ্ধা। ওনার সাথে আবার ইনি এবং মেজর খালেদ, আরেকজন অভিযুক্ত আসামি যিনি পালিয়ে গিয়ে ব্যাংককে গিয়েছিলেন মায়ানমারকে, ওনারা দুজন দেখা করতে যান। ইনি কিন্তু ভারত থেকে গিয়েছিলেন, মোজাফর সাহেব। এবং এই কথাটা দেখা করার পরে উনি জেনারেল মইনুল আবার বেগম জিয়াকে, খালেদা জিয়াকে এটা অবহিত করেছিলেন। তাহলে ভারতে কেন যায়? এই যে এখনো অনেকে পালিয়ে চলে গেছে ভারতে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার 3 জন সাবেক প্রধান, যার মধ্যে একজন আমার আর্মির কোর্সমেট, তিনিও ভারতে পালিয়ে গেছেন। তা ভারতে পালিয়ে যান কেন? ভারতের এবং তাদেরকে তারা এত ভালোভাবে রাখে কেন, রাষ্ট্রীয় নিরাপত্তা দেয় কেন? এগুলো এত ব্যাখ্যা করার প্রয়োজন। এগুলো হচ্ছে ভূ রাজনৈতিক কৌশলের অংশ। তারা আমাদের দেশকে স্যাটেলাইট বানাইতে চায়, যারা এটাতে বাধা দিবে তাদেরকে তারা এলিমিনেট করতে চায় বা তাদেরকে তারা সাইডলাইন করতে চায়। সুতরাং এই বিষয়গুলো আসলে এই যে শামীম যেটা বলেছে যে আমরা যদি একটা বৃহত্তর পরিষদে এটাকে একটা তদন্ত করি, স্বাধীন তদন্ত কমিশন করি, এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন, গোয়েন্দা সংস্থা থাকতে পারেন, সামরিক বাহিনীর অফিসাররা থাকতে পারেন, এবং মিলিতভাবে যদি একটা কিছু করা যায় তাহলে তো আমরা একটা কিছু পাবো। আরেকটা ভালো কথাও বলেছে, সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনীর অফিসার এবং এরা সবাই মুক্তিযোদ্ধা, এনারা শেখ মুজিবুর রহমানকেও হত্যা করলেন এবং আবার জিয়া রহমানকে হত্যা করলেন। এখানে কিন্তু একটা বিষয়, পাকিস্তান ফেরত কোন অফিসার কিন্তু এখানে তাদেরকে হত্যা করেননি, হত্যা করেছেন আমাদের মুক্তিযোদ্ধারাই। এবং আমাদের মুক্তিযোদ্ধারাই একজন আরেকজনের সাথে মারামারি করে নিজেরাই নিজেদেরকে শেষ করেছেন। খালেদ মোশাররফ নিজে মারা গেছেন, কর্নেল সাফাত জামিন একদিকে গন্ডগোল করেছেন, আপনার কি হয় নাই, জেনারেল মঞ্জুর মারা গেছেন, এই যে লেফটেন্যান্ট কর্নেল মতি মুক্তিযোদ্ধা, কর্নেল মাহফুজ যিনি জিয়াউর রহমানের পিএস ছিলেন, ওনাকে জেনারেল জিয়ার সাথে উনি মুক্তিযুদ্ধ করেছেন, খুবই আদর করতেন জেনারেল জিয়া। জেনারেল জিয়া কোথায় যাবেন না যাবেন এই পুরো তথ্য উনি জেনারেল মঞ্জুরদের এই গ্রুপকে উনি দিয়ে দিতেন। ওনারও তো ফাঁসি হয়েছে। তো এই যে মুক্তিযুদ্ধরা এই কাজগুলো কেন করলো? জিয়াউর রহমান একটা মুক্তিযোদ্ধা, কেন করলো? এরশাদ সাহেব অমুক্তিযুদ্ধ, উনি বললেই কেনারা করবেন? আপনি আমাকে বলেন, সেটা তো না। আমাকে বললেই আমি একটা কিছু করব। আর্মিতে এরকম ভাবে হয় না। কিন্তু এদের তখন একটা অস্থিরতা ছিল। মূল ব্যাপারটা হচ্ছে ভূ রাজনৈতিক এই কৌশলগত অংশ।
এখানে অনেক কিছু হয়েছে, এই জিনিসগুলোই বের করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু আসলে নতুন ইনফরমেশন জানতে পারলো দর্শকরা। এবারে আবারও শামীম কামালের কাছে যেতে চাই, এই যে ভারতের সম্পৃক্ততা বা জেনারেল এরশাদের সম্পৃক্ততা, এই ব্যাপারে আপনি কি বলতে চান? ও তো উগান্ডায়, উনি তো আপনি উগান্ডায়, মিউট করা আছেন শামীম কামাল। শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, ইংরেজিতে একটা কথা আছে, স্মোকিং গান এভিডেন্স। এটা ওয়াটারগেট কেলেঙ্কারির পরে এই কথাটা আসছিল, মানে একটা গান ফায়ার করার পরে কিছুক্ষণ এখানে ধোঁয়া উঠতে থাকে। তো আমরা যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের স্মোকিং গান এভিডেন্স দেখি, তাহলে জেনারেল এরশাদের পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা নেওয়া, এটাই কিন্তু স্মোকিং গান এভিডেন্স হিসেবে যথেষ্ট। আচ্ছা, এখন দেখুন যে খুব পরিকল্পিতভাবে জেনারেল এরশাদ এগিয়েছেন, এটা আমি অনুভব করি। কারণ আমি ব্যক্তিগতভাবে একটা ডকুমেন্ট দেখার আমার সৌভাগ্য হয়েছিল, যেখানে আপনার 24শে মার্চ 1982 সালে যখন তিনি রাষ্ট্র ক্ষমতা নেন, এখানে একটা সামরিক অপারেশনাল অর্ডার পাবলিশ করা হয়েছিল যে 24শে মার্চ 1982 সাল সকাল 10টার মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখল করো, মানে যেটা আমরা সামরিক আইনে আমরা আদেশ দেই যেভাবে। এই ডকুমেন্ট আমার দেখার সুযোগ হয়েছিল, সেইটা আমি খুব অবাক হয়েছি যে এভাবে কিভাবে মার্শাল্লাহ দেওয়া হয়। তাহলে দেখুন, যদি এরশাদ যদি সে সময় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা এটা প্রমাণের বিষয়, কিন্তু স্মোকিং গান এভিডেন্স বলছে যে পরিকল্পিতভাবে মঞ্জুরকে হয়তো বা হত্যা করেছেন, যার কারণে কোনো আলামত যেন অবশিষ্ট না থাকে। দ্বিতীয় বিষয়, আপনার যে কোয়েশ্চেন যে বাইরের কারো হাত আছে কিনা, জিয়াউর রহমানকে, শেখ মুজিবকে যারা হত্যা করেছিলেন তারা কিন্তু কেউ ভারতে আশ্রয় নেন নাই, তারা আশ্রয় নিয়েছে লিবিয়াতে, কানাডাতে, ইউএসএতে। আচ্ছা দেখুন, কিন্তু যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যা করেছেন তাদের আমরা 2-3 জনকে দেখছি যে ভারতে আশ্রয় নিয়েছেন। এটা থেকেই বুঝতে হবে তারা এতদিন কোথায় ছিলেন, কেন ছিলেন, এবং ওই পাসপোর্ট নিয়ে বাইরে ঘুরতে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করেছেন। সুতরাং ভারতে এরকম একজন আসামি, এরকম একজন চিহ্নিত মানুষ থাকবে বছরের পর বছর, আর ভারত সরকার জানবে না, এটা কিন্তু মানে কোনো বোকাও বিশ্বাস করবে না। এখন আসি অন্য প্রসঙ্গে। দেখুন, আপনার এই যে শেখ মুজিবুর রহমান হত্যার পরে এখনো আমরা নতুন নতুন তথ্য পেতে শুরু করেছি। আমি যদি দ্য আনফিনিশড রেভলিউশন অ্যান্থনি মাস্টারডাসের বইটাকে রেফার করি, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে এবং অনেক ধরনের ইঙ্গিতও কিন্তু জিয়াউর রহমানের প্রতি করা হয়েছে। আমরা মাস 2-3 আগে একজনের কাছে, একজন রিটায়ার্ড মিলিটারি অফিসারের কাছে, যিনি কানাডায় থাকেন, তার কাছে শুনলাম যে শেখ মুজিবকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না। যখন তাকে, তার বাড়ি যখন ঘেরাও করা হচ্ছে, তখন শেখ কামাল সম্ভবত প্রথম এসএমজি দিয়ে ফায়ার করে, তাতে একজন সৈনিক আহত হয়। এই আহত হওয়ার পরে সবাই ক্ষিপ্ত হয়ে আপনার পুরো পরিবারকে মানে হত্যা করার মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। তাহলে দেখুন, গত 54 বছর ধরে আমরা যে জিনিসটাকে জানি, এখানে সেটা নতুন মাত্রা যুক্ত হলো। কেন মাত্রা যুক্ত হলো? কারণ এরপরে হয়তো আরেকজন সে আরেক তথ্য বলবে। একইভাবে আপনি দেখবেন জিয়াউর রহমান, শেখ মুজিব হত্যাকাণ্ডের একেবারে কিন্তু ফুল স্টপ টাইপের কোনো নিষ্পত্তি বা বিচার বা কোনো ধরনের তদন্ত হয়নি। একইভাবে এখন যদি জিয়াউর রহমানের ব্যাপারটাও এরকম থাকে, আমরা এক এক দিন এক এক তথ্য শুনছি। কিছুদিন আগে আমি একটা ব্যক্তিগত একটা উদাহরণ দিই, যে কর্নেল মাহফুজের ছেলে সেনাবাহিনীতে এখন কর্মরত মেজর জেনারেল। 2011 সালে আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের কর্নেল অলিকে আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা আজকে জানতে চাই যে কেন কর্নেল মাহফুজের ফাঁসি হয়েছে। কর্নেল অলি যেটা বলেছেন, কর্নেল মাহফুজ যেহেতু পিএস ছিলেন এবং উনি কিছু, ওনার হাতে কিছু ছবি ছিল, যখন বিচার হয়ে গেছে, সবার মানে সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সময় কেউ না কেউ বেগম জিয়ার কাছে মানে গিয়ে বলেছে যে কর্নেল মাহফুজের কাছে ছবিগুলো ছিল, এই ছবিগুলি দেয়নি সময় মতো। কেন ছবিগুলি দেয় নেই, তাৎক্ষণিকভাবে বেগম জিয়া বলেছে তাহলে তাকে ফাঁসি দেওয়া হোক। এইটা তো কোনো পদ্ধতি, কোনো বিষয় হতে পারে না। সেজন্যই আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে, এখন আমরা 1-2 জন যাকেই পাই না কেন, তাকে দিয়ে একটা পুরো রিসার্চ করার মতো, আমি আবারও বলছি, এরকম সুযোগ হয়তো বা আমাদের জীবনে আর থাকবে না যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পুরো বিষয়টা একেবারে নির্মোহভাবে নিষ্পত্তি করা না যায়। তাহলে ভবিষ্যতে আরেকজনকে ধরা হবে বা আরেকজন এসে একটা নতুন তথ্য দিবেন যে আমি দেখেছি এই হয়েছে। এখন মেজর মুজাফফরের কাছে আমরা কোন ধরনের তথ্য পেতে পারি? উনি জিয়াল মঞ্জুরের কেউ কাছের লোক ছিলেন, হয়তো উনি জানেন কেন হত্যা করেছে। এখন দেখুন যে এই যে হত্যাকাণ্ড, রুশ ভাই খুব কারেক্টলি বলেছেন, শুধুমাত্র মুক্তিযোদ্ধা অফিসাররা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, মুক্তিযুদ্ধের অফিসারদেরকে পরবর্তী বিচারের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে।
তাদের ক্ষোভের কারণটা কি? কেন জেনারেল মঞ্জুর এরকম একটা সিদ্ধান্ত নিলেন? আমরা তো শুনেছি বিভিন্ন জায়গায় কথা ছিল যে জিয়াউর রহমানকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নিয়ে আসা হবে, এবং কেন কেন জেনারেল এরশাদকে সেনাপ্রধান করা হয়েছে, এই জন্য মুক্তিযোদ্ধা অফিসাররা বিশেষভাবে ক্ষিপ্ত ছিলেন। তো এই বিষয়গুলি নিষ্পত্তি হওয়ার এরকম একটা মোক্ষম সুযোগ এখন হাতে এসছে। এরকম সময় যদি আমরা এটাকে তালবাহানা করে হারাই, তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা যাই বলি না কেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা অবস্থান চিন্তা করুন। সে তার পিতা, সে কিন্তু তার পরিবারের একমাত্র সার্ভাইভাল। সুতরাং তিনি তার জানার অধিকার আছে যে তার পিতার হত্যার সাথে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সংস্থা বা মানে বাইরের কোন দেশ জড়িত কিনা। এইটার জন্য এই যে প্রশ্ন, এই যে বিশাল প্রশ্ন, এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর ওনার হাতেই আছে। কারণ উনি এখন রাষ্ট্রপ্রধান এবং অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থান আছেন। উনি যদি নিজে এটাকে হ্যান্ডেল করেন, নিজে যদি বলেন যে আমি এটা চূড়ান্ত নিষ্পত্তি চাই, তাহলে বাংলাদেশে এমনকি পৃথিবীতে আর কোনো শক্তি নাই যেটাকে বাধা দিতে পারে। তো এরকম একটা সুযোগ হাতে থাকার পরে, এবং আমরা বারবারই একটা কথা বলছি, আমরা যারা ইউনিফর্মে চাকরি করেছি, আমরা চাই এটা সুস্পষ্টভাবে এখানে প্রয়োজন বোধে শেখ মুজিব হত্যার বিচারও এই সূত্রে বা একই ধারাবাহিকতায় একইভাবে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা হোক, যেন ভবিষ্যতে এটার আর কোনো ফাঁক ফোকর বা কোনো ধরনের নতুন মতামত দেওয়ার সুযোগ না থাকে। আমরা জানি একটা ইতিহাস তৈরি করতে নিরপেক্ষ ইতিহাস পাইতে 50 বছর সময় লাগে, আমরা কিন্তু 54 বছর পার করেছি। সুতরাং দিস ইজ দ্য টাইম, অ্যাকচুয়াল হিস্ট্রিটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে যদি আমরা বের করতেও ব্যর্থ হই। অনেক ধন্যবাদ আপনাকে শামীম কামাল। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, শাহিন চৌধুরীকে দিয়ে শেষ করব। শেষে আসলে কি বলতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসলে দুইজনের বক্তব্যে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়েছে, কিন্তু আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে বাইরের শক্তি কেন জিয়াউর রহমানকে হত্যা করবে বা করছে, আমাদের রুশ ভাই বলেছে যে জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশকে রুশ ভারতীয় অক্ষ শক্তি থেকে বের করে নিয়ে আসছিলেন। শুধু তাই নয়, জিয়াউর রহমান আরও কেন টার্গেট হয়েছেন, কারণ আপনি জানেন যে শেখ মুজিবের 3.5 বছরের শাসন আমল সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন। আমরা তখন ছোট ছিলাম, আপনি হয়তো তখন জন্মই হয়নি। সেই 3.5 বছরে কি হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধটা কি ওই 3.5 বছরে আমরা দেখেছি আলোর মুখ? ওই সময় গুম, খুন, হত্যা, রাহাজানি, মানুষকে হত্যা করার জন্য রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, লাল বাহিনী গঠন করা হয়েছিল, স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়েছিল। 3.5 বছরে প্রায় 30,000 দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এবং 74 সালের দুর্ভিক্ষে তৈরি করা দুর্ভিক্ষ, খাদ্য সংকট, খাদ্য মজুত রেখে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল, যে দুর্ভিক্ষে প্রায় 10 লাখ লোকের মতো মারা যায়। এই দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করে অমর্ত্য সেন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। তো এইরকম যখন অবস্থা, একটা দেশ যখন অবস্থা, তখন জিয়াউর রহমান এক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরে তিনি পুরো জিনিসটা চেঞ্জ করে ফেললেন। তারও শাসন মাত্র 4.5 বছর, কিন্তু এই 4.5 বছরে তিনি দ্রব্যমূল্য, সমস্ত কিছু, আইন শৃঙ্খলা সব নিয়ন্ত্রণ করে এবং গ্লোবালি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন যে বাংলাদেশের অবস্থান তখন অনেক এগিয়ে যাচ্ছিল। এটা হয়তো কারো সহ্য হয়নি। যারা আমাদের এই উন্নয়ন চায় না, যারা মনে করে যে বাংলাদেশ সবসময় পশ্চাৎপদ থাকবে, বাংলাদেশের উপর আমি সবসময় নিয়ন্ত্রণ খাটাতে পারবো, যেটা রুশ ভাই টেকনিক্যাল ভাষায় বলেছেন যে স্যাটেলাইট কান্ট্রি হিসেবে ব্যবহার করব, তারা সেটা পছন্দ করেন নাই। সে কারণেই তাদের বিরাগভাজন হয়েছিলেন জিয়াউর রহমান। এবং সেই জিয়াউর রহমানকে সেই হত্যা করার জন্য সেই সময় হয়তো জেনারেল এরশাদ সহ অনেকেই ব্যবহৃত হয়েছেন, ঠিক তাদের দ্বারাই ব্যবহৃত হয়েছেন। এবং আরও একটা বেসিক প্রশ্ন করেছেন আমাদের একজন আলোচক, যে কেন এই হত্যাকারীরা ভারতে আশ্রয় পায়? শেখ মুজিবের কোনো হত্যাকারী তো ভারতে আশ্রয় পায়নি। তো এইসব বিষয় কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আসলে এই হত্যাটার সঙ্গে বাইরের শক্তি কতটুকু ইনভলভ ছিল, সেটা কিন্তু পরিষ্কার। এবং আরেকটা কথা, আমি ব্রিগেডিয়ার শামীম সাহেবের সঙ্গে একটা বিষয় দ্বিমত করি। তিনি যেমন বলেছেন যে শেখ মুজিব হত্যারও এরকম তদন্ত এবং বিচার হওয়া, এটা আমি দ্বিমত পোষণ করি। কারণ শেখ হাসিনা একটি বিচার শেখ মুজিব হত্যার করে গেছেন, সে যেভাবেই করুক, সেটা হয়তো কোনো আলামত ছিল না, কিন্তু অনেকেই ফাঁসিও দেওয়া হয়েছে। সেটা আবার আমার মনে হয় না যে নতুন করে যে বিচারটা একবার হয়ে গেছে সেটা আমি মনে করি না যে আবার নতুন করে বিচারের দাবি রাখে। তবে অবশ্যই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের এটা রহস্য উদ্ঘাটন হতে হবে, এবং যে বিষয়টা বলেছেন যে একটি স্বাধীন তদন্ত কমিশন হতে হবে, যাতে প্রকৃত চিত্রটা বেরিয়ে আসে, তাহলেই জাতি জানতে পারবে যে আসলে কি হয়েছিল তখন। তো সারওয়ার্দী স্যারের কাছে যেতে চাই, যেটি জানতে চাই, মজার প্রশ্ন, আপনার রাজনৈতিক অবস্থান আসলে বর্তমানে কি, সেটি জানলে হয়তো আমার জন্য শোটা পরিচালনা করা সহজ হবে। আপনি একটা মজার প্রশ্ন করেছেন।
রাজনীতি নিয়েই কিন্তু মানুষের জীবন শুরু, এবং আমরা কেউ রাজনীতির বাইরে না। রাজনীতি আছে বলেই আসলে দেশ এবং জনগণ একসাথে কাজ করে। তো প্রশ্ন হলো, আমি কোনো দলের সদস্য কিনা। আমি সেনাবাহিনীতে ছিলাম, রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, বাইরে এসেও আমি রাজনীতি করিনি। তবে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময় আমি প্রায় 10 মাস জেলে ছিলাম। জেল থেকে বের হয়ে আমার মনে হলো যে জনগণের জন্য কাজ করার একটা সুযোগ, সেটা হয়তো নির্বাচনের মাধ্যমে সম্ভব, এবং ওই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমি একটি দলে যোগদান করি, এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমার অভিজ্ঞতা এবং আমি যা সঞ্চয় করেছি সেখানে থেকে আমার মনে হয়েছে যে রাজনৈতিক দলে থেকে জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আমার জনগণের জন্য যে কাজ করার যে স্পৃহা, এ দুটো একসাথে যায় না। কারণ প্রত্যেকটা দলের নিজস্ব কিছু নিয়ম কানুন, দলের নিজস্ব সিদ্ধান্ত থাকে, এবং সেখানে কখনো এটা প্রেসিডেন্ট সেন্ট্রিক, কখনো প্রেসিডিয়াম সেন্ট্রিক সদস্যদের। তো আমার মনে হয়েছে যে আমি স্বাধীনভাবে আরও অনেক বেশি ভালো করার সুযোগ আছে, বিশেষ করে সামাজিক সংগঠনের সাথে কাজ করে আমি বেশ আনন্দ পাই। এবং সেটা যখন আমি শুরু করলাম, আমি নির্বাচনের পরপরই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততাটা ছেড়ে দিয়েছি। এখন আই বিলং টু নো পলিটিক্যাল এন্টিটি, আই বিলং টু পিপল অফ বাংলাদেশ। বাহ, চমৎকার। তবে আপনি যেটি বললেন যে যখন একটি দলের সাথে সম্পৃক্ত থাকেন তখন তো আসলে স্বাধীনভাবে কাজ করা যায় না, প্রত্যেক দলেরই কিছু সীমাবদ্ধতা বা নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। তবে আবার লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে না থাকলে কিন্তু স্বাধীনভাবে অনেক কিছু করা যায় না, অনেক দূর পর্যন্ত যাওয়া যায় না, বা পাওয়ারটা কম থাকে। সেটাকে কিভাবে বিশ্লেষণ করেন? রাজনীতি মানেই ক্ষমতা, এবং ক্ষমতায় যেতে হবে, এটা কিন্তু ঠিক না। সব দল কিন্তু ক্ষমতায় যায়ও না। যদিও এখন একটা কালচার সৃষ্টি হয়েছে, জোট তৈরি করে সবাই চায় যে বড় দলের সাথে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য। সেখানে অনেক কম্প্রোমাইজ করতে হয়, নিজের ব্যক্তিত্ব, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা, দলের ইচ্ছা আকাঙ্ক্ষা। আমি অনেক নেতাকে নাম বলবো না, জানি যে তারা নিজের দলকে ফেলে দিয়ে পরে অন্য দলের মার্কা নিয়ে সেই দলে গিয়ে যোগ দিয়ে সংসদে চলে গেছেন। তো এটা অন্যায় কিছু না, বাট জিনিসটা হলো এই, রাজনীতি কিন্তু একটা আদর্শ এবং এটা কমিটমেন্টের ব্যাপার। ডিগনিটিটা নিয়ে আসলে তখন প্রশ্ন ওঠে। জি, আমি 3টা জিনিস নিয়ে আসলে জীবনে ভেবেছি। চাকরিতে থাকাকালীন ন্যাশনাল ডিফেন্স কলেজে আমি কমান্ড্যান্ট ছিলাম, তখন আমি পড়িয়েছি, একটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। এটা ব্যাখ্যা করার কিছু নাই, দল মত নির্বিশেষে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট যেটা, সেখানে আমাদেরকে ঐক্য অবশ্যই সকলে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে আমরা উইল ফেইল। সেকেন্ড, আমি যেটা বলতাম ডিগনিটি অফ হিউম্যান লাইফ এবং ডেমোক্রেসি নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই। আপনি বুঝেন, নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে। কিন্তু ডেমোক্রেসি দিয়ে নির্বাচন করে ডিগনিটি অফ হিউম্যান লাইফ আপনি নিশ্চিত করবেন, এটা কিন্তু সম্ভব না। বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে, 55 বছরে আমরা কিন্তু জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। মানুষ ভোট দেয় মনে করেন 40 থেকে 45% মানুষ, সেখানে যারা ক্ষমতায় যায় তারা 24 থেকে 26% ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে, এরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের দলের মতামত অনুযায়ী শাসন করে। কিন্তু 75% লোক প্রায়, যারা তাদেরকে ভোট দেয় নাই বা ভোট কেন্দ্রেই যায় নাই, এই মানুষগুলার ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে ওই দলের ইচ্ছা আকাঙ্ক্ষা এক হবে, এটা আমরা আশা করতে পারি না। তার মানে বৃহত্তর জনগোষ্ঠী সর্বদাই বঞ্চিত হয়েছে। তাদের ইচ্ছার প্রবল আকাঙ্ক্ষা যে রাষ্ট্র এমন চলা উচিত, রাষ্ট্র এমন হওয়া উচিত, আমি এরকম শাসন চাই। তার মানে শাসনটা কোনো ক্রমেই জনসম্পৃক্ত হয়নি, তৈরি হয়েছে স্বৈরাচার, তৈরি হয়েছে ফ্যাসিস্ট। তো এই যে স্বৈরাচার বন্ধাত্মকরণ এবং ফ্যাসিজমের যে উত্থান, সেটা বন্ধ করার জন্য কতগুলো পদ্ধতি থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে আছে, বড় বড় গণতান্ত্রিক দেশে যারা চর্চা করে। পদ্ধতিগুলো আমরা আবার ফেরত এসে শুনবো। জি। আমি একটু এই পাশটায় যেতে Sure. চাই, এম এ হকের কাছে শুনতে চাই। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, ব্যাপারটা কিন্তু কিছুটা এমন হয়ে যাচ্ছে আমাদের দেশের জন্য, স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগেও যদি কথা বলি, যারাই ক্ষমতা এসেছে আমাদেরকে শোষণ করেছে। তো এই ব্যাপারটি বর্তমান সরকারের সাথে কতটুকু প্রাসঙ্গিক?
বিডিআর হত্যাকাণ্ড যেটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস, নির্মম, নিষ্ঠুর উপায়ে দিনে দুপুরে 57 জন মিলিটারি অফিসারকে, যারা দেশ রক্ষা করবে, যারা দেশের জন্য যুদ্ধ করবে, তাদের আমাদের চোখের সামনে তাদেরকে হত্যা করা হলো। গুলি করে মেরে ফেললো, সাথে সাথে প্রাণ গেল। এটা একটা হত্যা। সেটাতে জীবনটা দেহটা কষ্ট পেল না, কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে চোখ, মুখ, নারী সব কিছু বুড়ি বের করে দিয়ে, এবং সেগুলো পোড়ানো হয়েছে। সেই নির্মমতার পর থেকে আমার আন্দোলন শুরু হয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি যে ফ্যাসিস্ট হাসিনা এই দেশটাকে চিরদিনের জন্য ধ্বংস করার, অর্থাৎ তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে ক্ষমতাসীন হয়েছে, এবং আলটিমেটলি তার তো দেশ পরিচালনার দক্ষতা নেই, সে পারবেও না। আলটিমেটলি সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে দেশে, যে দেশটা আলটিমেটলি ইন্ডিয়া হাতে করে নেবে দেশটা। এটি ছিল চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সে আন্দোলন থেকে যেটা বুঝতে পেরেছি, আমাদের নারী নক্ষত্রে 193 বছর যেটা ব্রিটিশ এবং ইন্ডিয়ান শাসন, হিন্দুত্ববাদ, আমি এককভাবে ব্রিটিশ শাসন সেটা বলি না। কেন বলি না? 1000 বছরের মতো মুসলমানদের শাসনের পরে হিন্দুত্ববাদীরা, ব্রাহ্মণ্যবাদ যারা করে, তারা কখনো মুসলিমদের শাসন সইতে পারছিল না। তারা ব্রিটিশদের সাথে একত্রিত হয়ে এই পাক ভারত উপমহাদেশে 193 বছর শুধু মুসলমানদেরকে কিভাবে অধীনস্থ থাকতে হয় সেটা শিখিয়েছে। অর্থাৎ রাজা আর প্রজা, অর্থাৎ মুসলমানরা হবে প্রজা, সেটা করেছিল কিভাবে? জমিদারি প্রথার মাধ্যমে। জমিদারি প্রথা দিয়ে তারা মুসলমানদেরকে এমনভাবে ম্লেচ্ছ এবং নিম্ন জাতের মনে করিয়ে দিল, যেটা এখনো চলছে। সেটা কিরকম? দেশ পাকিস্তান হলো, পাকিস্তানের সময় সেই ঘটনা আমরা যাব না, শুধু বাংলাদেশ থেকে সংক্ষেপে বলি। আমরা তো গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এগুলো করার জন্যই তো আমরা দেশ স্বাধীন করেছিলাম। এবং আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে আপামর জনসাধারণ যুদ্ধে অংশগ্রহণ করে দেশটা স্বাধীন করলো। কিন্তু দেশ স্বাধীন করার করলাম তো, কিন্তু সেই স্বাধীনতার ফলটা নিয়ে গেল ইন্ডিয়ার হাতে। যুদ্ধ করলাম আমরা, সারেন্ডার সেরিমনিতে সাইন করলো তারা, মাইন্ড ইউ 3 দিন আগে এসে। এই যে ছিনতাই হয়ে যাওয়া, এবং যেহা হোক শেখ মুজিব আবাস নেন, তিনি জমিদারি প্রথা চালু করে দিলেন। অর্থাৎ আওয়ামী লীগ তারা জমিদার হয়ে গেল পুরো বাংলাদেশে, মহল্লা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, আর সাধারণ মানুষ হয়ে গেল তাদের প্রজা, এবং শুরু হলো অশান্তি দেশে। এই যে প্রভুত্ব বিস্তারের যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে গেল পরবর্তী প্রজন্মের কাছে, সেটার রেশ কতদিন দিতে হয় আমি জানি না। বর্তমানে আমরা কোন এখন অবস্থায় সেখানে আছি? আসছি। জিয়াউর রহমান, ওনাকে মারা হলো, হত্যা করা হলো, ইন্ডিয়ার প্ররোচনায় হত্যা হইলো। এরপরে এরশাদ আসলেন, সেই প্রভুত্ব আবার শুরু হলো। আবার একইভাবে যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতাসীন হয়, তাদের রুট লেভেলের গ্রাম পর্যায়ে থেকে ছোট ছোট বাচ্চারা দল করে তারা প্রভুত্ব বিস্তার করে 80 বছর বয়সী লোকদের উপরে। অর্থাৎ তারা চাকর বাকরের মতো। কোথায় ছিল তাদের এই শক্তি? তখন তো বিএনপি তো একটা ঘটনা এরকম ঘটাতে পারেনি, পারেনি। এখন কোত্থেকে শক্তি আসলো? এটা বিএনপি আত্মঘাতী খেলা লিপ্ত। আমরা গত পরশু দিনেরটা নিয়ে একটু কথা বলি। আমরা কি নিরাপদ সাধারণ মানুষ হিসেবে এখন অবশ্যই এই নিরাপদ দেশে? না। কিভাবে নিরাপদ হলাম? এই নেতারাই যদি নিরাপদ না হয়, যারা পার্লামেন্ট মেম্বার তারাই যদি নিরাপদ না হয়, আমরা কিভাবে নিরাপদ হই? এইভাবে সন্ত্রাসীরা যে দিনে দুপুরে গাড়ি ভাঙচুর করছে, পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে। সেখানে কিন্তু বিরোধী দল অলরেডি আহ্বান জানিয়েছে রাজপথে আসার, তো সেই কার্যক্রমগুলো কবে থেকে শুরু হতে পারে বা সেটা কিভাবে? আমি তো আর কোনো রাজনৈতিক দলের কোনো মুখপাত্র নই, এবং চূড়ান্ত পর্যায়ের কোনো রাজনৈতিক নেতাও নই। বাট আমি মনে করি বিএনপির বিরুদ্ধে কেন আন্দোলন করতে হবে? আমি এই কোশ্চেনটা করে দিলাম বিএনপির। আমি জানি যেমন প্রধানমন্ত্রী যে সুন্দরভাবে ওনার আচার ব্যবহার, ওনার রাষ্ট্র পরিচালনার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি সবকিছু মিলে কিন্তু আই লাইক হিম, আই রেসপেক্ট হিম, হি ইজ ডুইং ভেরি ওয়েল। হোয়াট অ্যাবাউট হিজ পার্টি? তার পার্টির অন্যান্য নেতারা যেভাবে বক্তব্য রাখছেন, এটা তো ফ্যাসিস্ট আমলের বক্তব্য, যে আমাদেরকে খেপাবেন না, আমাদেরকে এই করবেন না। খেপাইলে তো 17 বছর কি করেছিলেন? ঘোড়ার গাছটা তো কাটতে পারেন নাই। আপনাদের নেত্রীকে যখন আটকায় দিল বাসার মধ্যে, একজন লোক তো গিয়ে এটা তাকে নেত্রীকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করলেন না। আপনার নেত্রীকে যখন ঘর থেকে বের করে দিল, কোথায় 100 জন লোক তো রাস্তায় ছিল না। এটা ম্যাডামের কথা, ম্যাডাম খালেদা জিয়া। এত বড় পাওয়ারফুল লিডারশিপ আপনাদের, এত পাওয়ারফুল তারেক রহমান বুঝবেন। আমি মনে করি উনি হয়তো এখনো পুরোপুরি কন্ট্রোল নিতে পারেন নাই তার দলের উপরে। কেননা পুরো আওয়ামী লীগের ফেসিস্টরা, গুন্ডা বাহিনী, চোর, বাটপার, বদমাইশ, কুত্তা লীগ,
ফাইনালি সব লীগগুলো বিএনপিতে ঢুকে দেশে একটা অরাজকতার সৃষ্টি করছে এবং একটা অশান্তির সৃষ্টি করে বিশৃঙ্খলার সৃষ্টি করে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্যই তারা এই কাজটা করছে। ধন্যবাদ। বিএনপি যদি মনে করে এটা তাদের ফেভারে যাবে, ইট উইল নেভার গো ইন দেয়ার ফেভার, বিকজ তাদের ডেডিকেটেড সেই কর্মী বাহিনী নেই তাদের। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা ডক্টর চৌধুরী হাসান সারোয়ারদির কাছে এবারে শুনতে চাই। এখন ক্ষমতাসীন দল এবং বিরোধী দলীয় যে জোট, সেটার মধ্যে প্রধান বিরোধটাই কিন্তু জুলাই সনদ সংস্কার এবং সংশোধন নিয়ে। সেই জায়গায় আপনার বিশ্লেষণ কি? আমি এই জুলাই সনদ বাস্তবায়ন ঐক্য যে 4 মাস ব্যাপী একটা সম্মেলন হলো, আলোচনা হলো, মিটিং হলো, আমি একটা সদস্য ছিলাম। আমরা কাজ করেছি রাত দিন। প্রথমত আসলে আপনি যে বিরোধ, আপনি যে সংঘর্ষ, নিরাপত্তা সংকট এখন রাজনৈতিক দলের মধ্যে দেখতে পাচ্ছেন, যেটার কারণে রাষ্ট্র তার নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি এটাকে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ না করে আমি দোষারোপ করি যে আমাদের সংবিধানে এমন সব ফাঁকফোকর রাখা হয়েছে যাতে করে জনগণের অধিকার হরণ করার যথেষ্ট সুযোগ থাকে যারা ক্ষমতায় থাকে তারা, এবং সেই পথ ধরে স্বৈরাচার সৃষ্টি হয়, সেই পথ ধরে ফ্যাসিস্টের সৃষ্টি হয়। স্বৈরাচার যখন 10 বছর ক্ষমতায় থাকে সে মনে করে এই রাষ্ট্র, এই প্রতিষ্ঠান এবং সংগঠনগুলি সব আমার, সেনাবাহিনী আমার, আমলা আমার, পুলিশ আমার, শিক্ষা প্রতিষ্ঠান আমার, মিডিয়াগুলো আমার, এবং আলটিমেটলি সবাইকে নিজের দলের কর্মীর মতো ব্যবহার করে। দুঃখের বিষয়, আমার নিজের সংগঠনকে নিয়েও আমি শঙ্কিত এবং আমি ব্যথিত যে এটার থেকে আমরা বাদ যাইনি। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে রাষ্ট্র সেই শুরু থেকেই 1972 সংবিধান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কিন্তু এই ফাঁকফোকর বন্ধ করতে পারেনি। অর্থাৎ স্বৈরাচার সৃষ্টির যে কায়দা সেটা কিন্তু বন্ধ করার কোনো পথ তারা তৈরি করতে পারেনি। এই ফাঁকফোকরের ভিতর দিয়ে আমরা 17 বছর কষ্ট পেয়েছি, এর আগেও পেয়েছি, আমরা লড়াই সংগ্রাম করেছি, কিন্তু কথা হলো এই বন্ধাত্ম করার জন্যে কিন্তু কেউ আন্দোলন করেনি। আন্দোলনটা, সংগ্রামটা হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্যে। আমি যেটা বলছি, এটা রূপান্তর দরকার ছিল, এটা পরিবর্তন দরকার ছিল, যেটা আলোচক ইতিমধ্যেই হ্যাঁ উনি বলেছেন। এবং এই জুলাই বিপ্লবের সাথে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা কোনো ক্রমেই সাংঘর্ষিক নয়। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন করতে পারিনি, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন। ওনাকে বলা হয়েছিল যে আপনি ক্ষমতার বাইরে এসে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেন, আপনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করেন যেখানে জনগণের অধিকার হরণ করার আর কোনো সুযোগ না থাকে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি তার দলের লোকদেরকে নিয়ে একটা রাষ্ট্র শাসন করতে গিয়ে এটার ফয়সালা কিন্তু শেষ পর্যন্ত খুব একটা ভালো হয়নি ওনার জীবনে। এখন আসেন, এই রূপান্তরটা করার জন্যে আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম, দরকার নির্বাচন ব্যবস্থা, নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসবে তাদের শাসনের বাইরেও একটা কাঠামো রাখা, সাংবিধানিক একটা ফিলোসফিক্যাল লিডারশিপ, যেটা পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ উন্নত গণতান্ত্রিক দেশে আছে, ওয়েস্টমিনিস্টারে আছে। আপনি দেখেন ব্রিটেনের রাজা ইচ্ছা করলে মন্ত্রিসভা ভেঙে দিতে পারে যদি সে দেখে যে এটা রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে চলে গেছে। অস্ট্রেলিয়া, কানাডা যাদের রাজা নাই তারা বলে যে ব্রিটেনের রাজা আমাদের রাজা। তারপরে দেখেন মালয়েশিয়া এই ব্যবস্থা আছে। আপনি আসেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে, জার্মানিতে চ্যান্সেলর আছে। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারবো। আমি বলছি না যে আমরা খুব খারাপ অবস্থায় চলে গেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা সুযোগ ছিল জুলাই বিপ্লবের 36 জুলাই আমরা সেগুলোকে সম্পূর্ণরূপে আলোচনা করে মোটামুটি একটা ফয়সালাতে চলেই এসেছিলাম। কিন্তু ওই যে ক্ষমতা, নির্বাচন কোনো ফয়সালা হতে পারে না। এবং যখনই তারা ক্ষমতায় গেল, ক্ষমতাসীনদের ভিতর থেকেই একটা দল বা একটা গ্রুপ বলে বসলো যে না, এটা কোনো ক্রমেই সংবিধানের সাথে যায় না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমরা এটা মানি না। আজকে আপনাকে একটা সত্য তথ্য আমি এখানে দিতে চাই দর্শকদের জন্য। এই চিন্তা নিয়েই কিন্তু ওই সকল সদস্যরা ওই দল থেকে ওখানে বসেছিল। এবং আমি যখন ব্রিফিংয়ে বসতাম তখন আলোচনার ফাঁকে ফাঁকে ওনারা বলতেন যে আমরা ক্ষমতায় গেলে এগুলো আসলে করব না। আমরা পরে আমি দেখলাম নোট অফ ডিসেন্ট চালু করলো। এ ব্যাপারে আমি এখন যারা সংসদে বিরোধী দল তাদের সাথে গোপনে আলাপও করেছি, অনেক নেতা, এখন নাম বলা ঠিক হবে না, এবং তাদের সাথে তাদের বাসায়, হাসপাতালে, অফিসে, বিভিন্ন জায়গায় গিয়ে মনে করেন ডজনখানিক কথাবার্তা বলেছি, কনসেপ্ট পেপার লিখে দিয়েছি যে আমরা কিভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য
আমরা একত্রিত হব, জাতীয় ঐক্য গড়ে তুলব। আমরা আমাদের ভবিষ্যৎ কি করা উচিত, দরকার হয় আপনি নির্বাচন করবেন না, কিন্তু ওনারা বললেন আমরা নির্বাচনে জয়ী হব শতভাগ। আমাদের সাথে বিদেশি পরাশক্তি আমেরিকা এবং অন্যান্য রাষ্ট্রের কথাবার্তা হয়ে গেছে, সুতরাং আমরা জানি যে আমরাই ক্ষমতায় যাব এবং এটা বাস্তবায়ন হবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আজকে আমি ক্ষমতাসীন দল বিরোধী দল উভয়কে মোটামুটিভাবে এই লাইনে এক হয়ে যেতে দেখি। আমি যখন দেখি যে জুলাই সনদের কারণে এটার জন্য যারা রক্ত দিয়েছে, সে আহত নিহত শত শত পরিবার, তাদের কান্না, তখন আমার মনে হয় আমরা বোধহয় আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের যে ত্যাগ, সব কিছুর সাথে বেইমানি করে ফেলেছি। আমরা কিন্তু এটার থেকে নিষ্কৃতি পাবো না। একদম। এখন সুযোগ এসেছে, আমাদেরকে আবার জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মাধ্যমে আমাদেরকে এই রূপান্তর বা পরিবর্তন করে, ওই যে বললাম ফিলোসফিক্যাল লিডারশিপ যেটা অন্যান্য দেশে আছে, আমাদেরকেও করতে হবে। জনগণের অধিকার হরণ করলে তাইলে পরে সেই লিডারশিপ আমাদেরকে, রাষ্ট্রকে, সরকারকে, মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে পুনরায় নতুন নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। এবং এর জন্য কি আমরা অপেক্ষা করব? আমাদের বলে যে আপনি নতুন লিডারশিপ পাবেন কোথায়? আমার কথা হলো, জেনারেল জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, তার মধ্যেই সেই ক্ষমতা আছে বলে আমি মনে করি। শুধুমাত্র তার দলের কিছু লোকের, যারা তাকে হয়তো সঠিকভাবে গাইড করে না, জনগণের বিপক্ষে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে প্ররোচিত করে তাদেরকে বাদ দিয়ে তিনি যদি এককভাবে মনে করে আমি বিএনপির নেতা না, আমি বাংলাদেশের মানুষের, গণমানুষের কণ্ঠ, আমি এদেশের মানুষের জন্য কাজ করব, আমি এই দেশকে নেতৃত্ব দিব, জাতীয় ঐক্য গড়ে তুলব, জাতীয় নিরাপত্তার জন্য আমাদেরকে একত্র হতে হবে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য সংস্কার করতে হবে, আমার বেকার সমস্যা দূর করার জন্য একত্রিত হতে হবে। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, সেখান থেকে বাদ গিয়ে শুধুমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ যদি কাজ করা হয়, তাইলে সম্পূর্ণরূপে সেই সরকার ব্যর্থ হতে বাধ্য। আমি পরিপূর্ণভাবে জনাব তারেক রহমানের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং তার কর্মকাণ্ডের সাথে একমত পোষণ করি, এবং আমি মনে করি আমাদের মতো মানুষদেরকে খুঁজে বের করেন এবং আপনি রাজনীতির যে কৌশল, সেটার বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের ঐক্যকে গড়ে তোলেন, এবং সেটা দিয়েই সম্পূর্ণরূপে আমি মনে করি বাংলাদেশ আগামীতে একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, আমরা কি ভারতের দিকে মুখাপেক্ষি হব, নাকি চীনের দিকে যাব, না অন্য কোনো রাষ্ট্রের দিকে যাব? আমরা অত্যন্ত প্রমিসিং একটা রাষ্ট্র, আমাদের জনগণের বিশাল ক্যাপাসিটি আছে, বিশাল সমুদ্র সম্পদ আছে, আমাদের খনিজ সম্পদের অভাব নাই। আমাদের জনগোষ্ঠীকে সঠিকভাবে যদি প্রশিক্ষিত করা হয়, এই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে আমরা যদি টেকনিক্যাল এডুকেশন এবং ইত্যাদিতে চলে যেতে পারি, তাইলে আমাদের যে বেকার সমস্যা দূর হবে, এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ নিঃসন্দেহে সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে কম্পিটিশনে যাওয়ার একদমই মতো তাই। অবস্থা। অসাধারণ আলোচনা করলেন আপনি। বাংলাদেশের ভবিষ্যৎ আপনি আসলে কেমন দেখতে পান, সেই ভাবনাটাই যেন প্রস্ফুটিত হয়ে উঠলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এম এ হককে দিয়ে শেষ করবো। আমরা রোহিঙ্গাদের নিয়ে কথা বলছিলাম, আপনার আসলে বিশ্লেষণ কি? এটি কি বলার জন্যই বলা? কারণ আমরা তো বিভিন্ন সময় শুনে থাকছি যে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া হবে, কোনো কার্যকারিতা কিন্তু আমরা দেখতে পাইনি এখন। আমি এই ব্যাপারে খুব আশাবাদী, এই কারণে যে অন্ততপক্ষে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং ম্যাডাম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তার বিদেশ নীতির যে যাত্রাটা শুরু করেছেন, আমি আশার আলো দেখতে পাচ্ছি। সেটা কিরকম? তিনি প্রথম বেছে নিলেন মালয়েশিয়াকে। এটা কিন্তু একটা বিশাল, আমি চিন্তা করি, এমন একটা দূরদর্শী পরিকল্পনার প্রতিফলন, যেটা আমি আশ্চর্য হয়ে গেছে। এবং দেখেন, সেই সময়ে আনোয়ার ইব্রাহিম, উনি কিন্তু, আনোয়ার ইব্রাহিমও কিন্তু পোর খাওয়া গরু, ওনাকে কিন্তু অনেক মাতির মোহাম্মদ, এমন কোনো জ্বালাতন নাই যেটা করে নাই, তারপর আল্লাহ তাকে ক্ষমতায় নিয়েছেন। উনি ওই অভিজ্ঞতার আলোকে আমাদের জিয়ার সন্তান যে ওখানে যেভাবে তাকে রিসিভ করেছিলেন এবং যেভাবে পারিবারিকভাবে তারা তাকে সংবর্ধনা দিলেন, এটা পৃথিবীর ইতিহাসে এরকম হয় না। এটা কিন্তু একটা, সবকিছু হয় সম্পর্কের কারণ পৃথিবীতে। ইভেন মা বাবার সাথে সম্পর্ক, সন্তানের সম্পর্ক, Communication is the এটা key. রিলেশন। তো সেখানে আপনি দেখেন, তার সাথে সে বন্ধুত্বের খাতিরে আনোয়ার ইব্রাহিমের কিন্তু একটা বিশাল প্রভাব আছে বার্মার উপরে, মিয়ানমারের উপরে। প্রভাবের কারণে ওনার দেশে যেই সকল রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, সেখান থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লক্ষ
রোহিঙ্গাকে একত্রে উনি পাঠানোর সেই কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন। আমি আশাবাদী 3 লক্ষ দিয়ে শুরু হবে এবং এই বৈদেশিক নীতির কারণে ইন্ডিয়াকে যদি নতজানু করতে পারে, কেননা এই ঘটনার সাথে ইন্ডিয়া নামক দেশটি ওতপ্রোতভাবে জড়িত। এই দেশকে বিশৃঙ্খল করার জন্য, উচ্ছৃঙ্খল করার জন্য তাদের কালাদান প্রজেক্ট, যেটা চীনের কালাদান প্রজেক্ট, তাই না কি স্যার? চীনের কালাদান প্রজেক্ট এবং অন্যান্য কিছু এটাকে নষ্ট করার জন্য যে প্রক্রিয়ায় তারা অগ্রসর হয়েছে সেটার অংশ কিন্তু এই রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সমস্যার সমাধান আমার মনে হয় তারেক রহমান যেভাবে এগুচ্ছেন ইনশাল্লাহ তিনি সমাধান করতে পারবেন। আমি দু একটা আরো ভালো ঘটনা বলি, শুধু এখানেই শেষ নয়। আপনি দেখুন উনি কিন্তু আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগগুলো যদি একে একে এই পলিটিক্যালি ইনফ্লুয়েন্স না, তার দলের লোকেরা কিন্তু তত ভালো না। আমি জানি সেই দলের লোকেরা আর আওয়ামী লীগ এই পেট আর ওপিট কোনো পার্থক্য নাই। এই আওয়ামী লীগের ওপিট হয়ে আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছে একটার পর একটা, ইনি আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান এটাকে প্রতিহত করতে পারবেন। দেখুন আরেকটা সুখবর হলো সন্ত্রাসী ডেভিড গ্রেপ্তার, একটা রাস্তার ছেলে। সেই রাস্তার ছেলেকে এতদিন লাগলো কেন গ্রেপ্তার করতে? তার মানে পুলিশ নিষ্ক্রিয়। ইতিমধ্যেই কিন্তু সে কয়েকশো হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলেছে এবং যেভাবে দোকানপাট ভেঙে চুরে সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করছিল, পুলিশের এতদিন লাগলো কেন তাকে অ্যারেস্ট করতে? আবার অ্যারেস্ট করলো অন্য জায়গায় গিয়ে। তার মানে এখানে পুলিশের কিন্তু তারা বিরোধী দল নিবৃত করতে যে শক্তি প্রয়োগ করে এর 100 ভাগের 1 ভাগ শক্তি আইন শৃঙ্খলা নিয়ে আসলে প্রশ্নটা ফিরে ফিরে বারবার আসে। তো সুতরাং এখানে কিন্তু আমার মনে হয় তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, বাকি সন্ত্রাসীদেরকেও গ্রেপ্তার করা উচিত। আমি একটা শ্রদ্ধেয় লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী স্যারের সাথে একটি যোগ করছি কথা। সেই কথাটা হলো এই, বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে বড় সম্পদ হলো এর জনগণ, ইয়াং জেনারেশন আমাদের যে আছে 10 কোটি ইয়াং জেনারেশন। এই 10 কোটি ইয়াং জেনারেশনকে সুপ্রশিক্ষিত করে, মানুষের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে কিছু নাই। সোনা দানা হীরা জহরত মণি মাণিক্য দোজ আর ইউজলেস হলো মানুষের শক্তি। মানুষের যদি সেই শক্তি দিয়ে সেগুলো ব্যবহারের সম্মত আল্লাহ না দিতেন, সোনার কোনো ভ্যালু ছিল না, তাই নয় কি? এই জনশক্তিকে যদি তারেক রহমান তার ভালো ভালো লোক নিয়ে তার জায়গায় এগুলো পরিচালনা করে, দেখেন আরেকটা দুঃসংবাদ হলো দুদকের শীর্ষ পদে যাওয়ার জন্য পুরো সচিবালয় ঘেরাও আর কি মনে হয়। হ্যাঁ, এই পদ নিবে, সেই পদ নিবে, সব চোর বাটপাররা নিবে। এই চোর বাটপারদেরকে যদি আবার সেই শীর্ষ পদে বসানো হয়, তাহলে কে দুর্নীতি দমন করিবে? হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে সব কিছু বাদ দিয়ে আপনি আমাদের জনসম্পদকে সুপ্রশিক্ষিত করে তাদেরকে লেবার হিসাবে নয়, তাদেরকে সুপারভাইজার হিসাবে অন্তত বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। ইনশাল্লাহ বাংলাদেশ মালয়েশিয়ার পর্যায়ে যেতে 5 বছরের বেশি লাগবে। অনেক ধন্যবাদ।